বিএনপি যদি ভবিষ্যৎ এমপি মন্ত্রী বানায়, লুটপাটকারী মাস্তান বাহিনীকে আমরা এখন দেখতে পাচ্ছি। ৩০০ আসনেই নিজেদের প্রার্থী ঠিক করে তারপর ৩০০ আসন নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে স্ট্যাটাস বা মর্যাদা যে কোনো একটা দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির চেয়ে অনেক উপরে। কথা শুনবেন না, 1 মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবে। নুরুল হক নূর ওরফে বিকাশ নুরা বাংলাদেশের রাজনীতিতে এক মারাত্মক বেসম্ভব হিরো আলম প্রো ম্যাক্স। 1991 সালে জন্ম নেওয়া এক সময়ের সামান্য চা পান বিক্রেতার ছেলে নুরুল হক নূর। গ্রামের বাড়িতে আপনার বাবা একটা দোকান চালাতেন বা টিনের ঘর ছিল, সেটি এখন বিল্ডিং হয়েছে, আপনার ভাইরা এখন ব্যবসা করে। তো এই রাজনীতিতে আসার পর কি আরো নতুন করে কোনো আয়ের উৎস আপনার তৈরি হয়েছে কিনা? সমালোচিত এই রাজনীতিবিদ এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি কোন পরিবেশে কি ধরনের বক্তব্য দিতে হবে। সাম্প্রতিক সময়ে নূরের বক্তব্যে এতটাই পাগলামির প্রলাপ যে আর একটু হলেই হয়তো পাবনার টিকিট ধরাই দিতে হবে। এই রকমের একটা গ্রহণযোগ্য লোক, এই লেভেলের লোক বাংলাদেশের দ্বিতীয়টা নাই। তাকে আমরা সব দলের সহযোগিতা, এনজিও মার্কা চেহারা দিয়ে সরকারে যদি রাজনৈতিক দলের প্রতিনিধি না থাকে তাহলে সেটা হবে না, নেতৃত্ব দেওয়া যাবে না। প্রেসিডেন্টকে অপসারণ করে ডক্টর ইউনূসকে প্রেসিডেন্টের দায়িত্ব নিতে হবে। হুসেইন মোহাম্মদ এরশাদের শূন্যতা নুরুল হক নূর পূরণ করবে বলে আমরা আশা প্রকাশ করতেই পারি। ৩০০ আসন নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। ৩০০ আসনেই নিজেদের প্রার্থী ঠিক করা তারপরে যদি পরিবেশ পরিস্থিতিতে যদি কারোর সাথে জোট হয় তখন সেটা সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছি ৩০০ আসনে আমরা নির্বাচন করার প্রস্তুতি গ্রহণ করছি। আগামী সংসদে গণ অধিকার পরিষদের ৩০০ আসনের প্রার্থীরা। যাই হোক, নূরের এই পাগলামির কারণ জানতে চাইলে আমাদের একটু পিছনে ফিরতেই হবে। ছাত্র আন্দোলনে কোনো ধরনের মুখ্য ভূমিকা না থাকলেও ক্রেডিট নিতে চলে যান সামনের কাতারে। শুধু তাই নয়, ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা এই আন্দোলন নূরের নেতৃত্বেই হয়েছে। ভাইরা বৈষম্যবিরোধী আন্দোলন যারা করেছে, ধরেন দুইজন উপদেষ্টা দুইজনই তো ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন। নাহিদ আমার সাথে সংস্কৃতি সম্পাদক পদে ডাকসুতে নির্বাচন করেছে, ছাত্র অধিকার পরিষদ করেছে। আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল। আরও যারা আব্দুল কাদের কিংবা আরও যারা আছে সবাই কিন্তু ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতা ছিলেন। যাই হোক, পাকনামি করেও যখন দেখলো আসিফ নাহিদের কাছে এ পাকনামির কোনো মূল্য নাই, তখনই লেগে গেলেন তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর মিশনে। আমাদের দাবি ছিল কোটা, এখন আমরা ডিসি অফিস ডিসি আমরা চালাবো, এসপি অফিস আমরা চালাবো, ডিসি নিয়োগ আমরা দেবো, এসপি নিয়োগ আমরা দেবো, সচিব। এটা বোধহয় অতি বাড়াবাড়ি। ছাত্রদেরকে পুরোপুরি মাঠ থেকে সরিয়ে দিতে হবে। মাস্তানি করার জায়গা এটা না। এই মুহূর্তে ছাত্রদের পড়াশোনায় ফিরে যাওয়া উচিত। তাদের আর মাঠে থাকতে হবে না। হ্যাঁ, মাঠে থাকার জন্য মানসিক প্রস্তুতি রাখতে হবে, যাতে করে প্রতি বিপ্লব ঘটলে তারা নেমে যেতে পারে। কিন্তু সবসময় মাঠে থাকা, তারা কিন্তু পড়াশোনার তাদের ক্ষতিগ্রস্ত হবে। আন্দোলনকারীরা যাতে নূরের দলে যোগ দেয় তার ব্যর্থ মিশনও পরিচালিত হয়েছিল। নূরের প্রস্তাব প্রত্যাখ্যান হলে যখন বুঝতে পারে আন্দোলনকারীরা মিলে নতুন দল গঠন করতে পারে, তখনই বাদে বিপত্তি। রাজনৈতিক দল পরিচালনা করা আর তাবলিগ জামাত পরিচালনা করা কিংবা সামাজিক সংগঠন পরিচালনা করা কিন্তু এক কথা নয়। যাই হোক, নিজেকে বড় রাজনীতিবিদ মনে করলেও ধান্দাবাজ নূরের টার্গেট মূলত কিভাবে জনগণকে বোকা বানিয়ে টাকা ইনকাম করা যায়। ম্যাক্সিমাম রাজনীতি করে টাকা পয়সা ইনকামের জন্য, সহজে ধনী হওয়ার জন্য। রাজনীতি করলে সরকারে গেলে বিভিন্ন প্রজেক্ট নেওয়া যায়, সরকারি সুবিধা নেওয়া যায়, এলাকায় আমরা যা ইচ্ছা তাই করা যায় নিয়ম নীতির বাইরে থেকে। আর এই বক্তব্য থেকে এটা স্পষ্ট ভবিষ্যতে তিনি কোন ধরনের রাজনীতি করতে যাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিতভাবে তোফাজ্জলকে কিছু ছাত্ররা দুর্ঘটনা ঘটালেও এর দায় চাপায় আন্দোলনকারীদের উপর। যারা ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুন বাংলাদেশ গঠন করবে সেই তরুণদের হাতেই কিন্তু এই দুটি প্রাণ চলে গিয়েছে। আমরা যেহেতু বিএনপির সাথে আন্দোলনে আছি, কাজে আমরা তো আশা করি বিএনপি আমাদের সুখ দুঃখে পাশে থাকবে। সেক্ষেত্রে বিএনপি যদি ভবিষ্যতে এমপি মন্ত্রী বানায়, সেটা বানাতে পারে। তার এই বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে খাট কাঁপানোর কত মনোবাসনা। কিন্তু সমস্যা হচ্ছে, একদিকে বিএনপির সাথে খাট কাঁপানোর মনোবাসনা, অন্যদিকে বিএনপির নামেই বদনাম ছড়ানোর মিশন। লুটপাটকারী মাস্তান বাহিনীকে আমরা এখন দেখতে পাচ্ছি। জনগণকে এই মাস্তান বাহিনী, লুটেরা, দখলদার, এই নব্য গজিওটা মাফিয়াদের বিরুদ্ধে আওয়ামী লীগের মতো ঐক্যবদ্ধ হতে হবে। আগে আওয়ামী লীগ যেভাবে লুটপাট করে খেত, চাঁদাবাজি ধান্দাবাজি করে খেত, এখন কিন্তু আরেকটা নব্য দখলদার গোষ্ঠী ওই জায়গায় কিন্তু সেটেল হয়ে গেছে। মূলত বিএনপির প্রতি বিষোদ্গার এটাই নতুন নয়। সেবার বিএনপির শান্তিপ্রিয় আন্দোলন দমাতে আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস করলেও উল্টো এর দায় চাপায় বিএনপিরই উপর। মেডিকেল যখন বার্ন ইউনিটে বিএনপির আন্দোলনের সময় যখন আছে বিভিন্ন অকারেন্সগুলো ওঠে, তখন তিনি গিয়েছেন। বিএনপির সাথে আমরা লড়াই করলাম আওয়ামী বিরোধী, সেই লড়াই করতে গিয়ে আমরা হামলার শিকার হলাম, মামলার শিকার হলাম, নিহত হলাম, জেলে গেলাম, এমনকি বিএনপির সিনিয়র লিডারদের সাথে একসাথে জেলও খাটলাম।
কিন্তু সেখানে আমাদের তৃণমূল পর্যায়ে জেলা উপজেলায় কিন্তু বিএনপির তৃণমূলের কর্মীদের দ্বারা দু এক জায়গায় নেতাদের দ্বারা কিন্তু আমাদের নেতাকর্মীরা নিগ্রহের শিকার হচ্ছে, অনেক জায়গায় কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছে। তো এটা তো আমরা বিএনপির কাছে প্রত্যাশা করি না। তো ক্ষমতায় না গিয়ে যদি বিএনপি এই চেহারা যদি আমাদের সামনে এক্সপোজ করে কিংবা আমাদের নেতাকর্মীদেরকে দেখায়, তাহলে তো আমাদের নেতাকর্মীরা নিশ্চয়ই সেটা ভাববে যে তাহলে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপিকে আমরা কতটুকু সহযোগিতা করব কিংবা আমরা তার পাশে বহু দলীয় গণতন্ত্র তারেক রহমানের বাবা জিয়াউর রহমান প্রতিষ্ঠা করে গেছেন। মূলত তার এই নরম সুরের একটা কারণ জানা যায়। আওয়ামী লীগ বিএনপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত পটুয়াখালী ৩ নূরের নিজস্ব এলাকা হলেও জয়লাভ করা তো দূরের কথা, জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনাই বেশি। আর এই ভয় থেকেই তেলবাজি শুরু তেলবাজ নুরুল হক নূরের। মূলত তার এই তেলবাজি এটাই নতুন নয়। শেখ হাসিনাকে তেলের সাগরে ভাসাতে গিয়ে মা ডাকতেও বাধ্য হন নুরুল হক নূর। আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পাইনি, কিন্তু আজকে দেখে আসলে আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেয়েছি। এরকম একটা জিনিস বঙ্গবন্ধুর মধ্যে অনেকে বলে যেটা ছিল তার পুরোটা মনে হয় যে আমাদের নেত্রী পেয়েছেন, আর সেজন্যই তিনি মানুষের মধ্যে এইভাবে একটা স্থান করে নিতে পেরেছেন। নূরের অতিমাত্রায় পাগলামির আরেকটা কারণ জানতে হলে একটু পিছনে ফিরতেই হবে। এটা তো আমাদের সরকার, আমাদের প্রস্তাবিত সরকার, আমাদের জনগণের ম্যান্ডেটের সরকার। একটা মানবিক এবং সহনশীল রাষ্ট্র আমরা গড়ে তুলতে চাই। আমাদের বিশ্বাস তারা আমাদেরকে সেই বাংলাদেশের দিকে নিয়ে যাবেন। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানে বুঝতে না পারলেও বাসায় এসে ঠিকই বুঝেছিলেন একটা উপদেষ্টা পদ তার কতটা চাই। অবস্থা যখন এই নূর আবার শুরু করে নতুন ধান্দাবাজির নতুন সন্ধান। বিএনপি ছাত্র জনতা সব হারিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকারের একটা উপদেষ্টার পদ পাওয়ার স্বপ্ন দেখে নুরুল হক নূর, যে কারণে অন্তর্বর্তীকালীন সরকারকে বিরক্ত না করার অনুরোধ জানান রাজনৈতিক দলগুলোকে। ছাত্র জনতা আমরা মনে করব যে যতদিন পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্রের রূপরেখা আমরা পাচ্ছি না, যতদিন পর্যন্ত সংস্কার পাচ্ছি না, ততদিন পর্যন্ত এই সরকারকে আমরা রাখবো, তাদেরকে আমরা সমর্থন দেব। নির্বাচন নিয়ে অস্থিরতার কিছু নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের এই বিশ্বাস আছে, জীবনের শেষ প্রান্তে এসে তার ক্ষমতার লোভ এবং মোহ নাই। তার যে মর্যাদা সারা বিশ্বের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিদের চেয়ে অনেকের চেয়ে ঊর্ধ্বে। ইউনূস সরকারের পক্ষে তেলবাজি করেও কোনো লাভ হয়নি। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধাপেও মোহাম্মদ ইউনূসের পাশে একটা চেয়ার না জোটায় রীতিমতো পাগলামি শুরু হয় বিকাশ নূরের। যেইভাবে সরকার চালাচ্ছে, রাষ্ট্র চালাচ্ছে, এই প্রক্রিয়ায় রাষ্ট্র চলবে, সরকারও চলবে না, রাষ্ট্রও চলবে না। সরকার যেমন গঠন করেছে আমাই তো বেশি সময় লাগবে না। কথা শুনবেন না, 1 মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবো। এখন ডাক দেন, দেখেন সমন্বয়কদের পিছনে 1000 মানুষ পান কিনা। এনজিও মার্কা কাঠামোতে 6 মাস টাকা অসম্ভব হবে। একজনের একটা মিনিস্ট্রি চালানোর অভিজ্ঞতা নাই, তারা দিচ্ছেন আপনি 3টা মিনিস্ট্রি। এটা কি পুতুল খেলা? তার দরকার কি একজনের 3টা নেওয়ার, 4টা নেওয়ার? অন্য লোক ইনক্লুড করে গুটি কয়েক ছাত্র সমন্বয়কে নিয়ে পরিচালনা করবেন। এখন অনেকে মাস্টারমাইন্ড হয়ে গেছে, অনেকে প্রধান মুক্তমুখ হয়ে গেছে। নূরের হঠাৎ সারা অঙ্গে ব্যথার কারণ বুঝতে হলে আমাদের একটা বক্তব্য শুনে আসতে হবে। 3rd ইয়ার 4th ইয়ার ছাত্রদেরকে নিয়ে যদি আপনি সব কাজ করতে চান, সবকিছুর জন্য একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে, সবকিছুর জন্য তো একটা ম্যাচুরিটি। গ্রাজুয়েশন শেষ হয় নাই, 3rd ইয়ারের পরে গ্রাজুয়েশন লেভেলে আছে, দিয়ে যদি আপনি রাষ্ট্র চালাতে। মূলত তার এই ক্ষোভের কারণ হিসেবে জানা যায় নূর বিশ্বের এত বড় একজন রাজনীতিবিদ হয়েও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে তাকে কেন অন্তর্ভুক্ত করা হচ্ছে না। নূরকে বাদ দিয়ে সমন্বয়কদের নিয়ে কাজ করায় অভিশাপ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে। 21 সদস্যের এই ক্যাবিনেট দিয়ে রাষ্ট্র চলবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চলবে না, তারা ব্যর্থ হবে, সফল হবে না। এখানে অনেক যোগ্য লোকের আরো দরকার আছে। এই স্বঘোষিত রাজনীতিবিদের উত্থানের গল্প না শুনলেই নয়। নূরকে 18 সালের কোটা আন্দোলন থেকে উঠে আসা নেতা বলা হলেও মূলত নেতা হয়েছেন ছাত্রলীগের কয়েক দফা কেলানিতে। কোটা আন্দোলনে সফল হয়ে সাধারণ ছাত্রছাত্রী ওরফে চরিত্রবান স্বামীর সাথে ঘর করা শুরু করলেও ফাঁস হয়ে যায় চরিত্রহীন স্বামী ওরফে ছাত্রলীগের সাথে ঘর করে আসার সক্ষতা। আমি ছাত্রলীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলাম। আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। বঙ্গবন্ধুর প্রতি একটা ভালোবাসা ছিল, সেটা থেকে ছাত্রলীগ মাইন্ডেড ছিলাম। হলে থাকতে হলে আপনার সরকারি দলের ছাত্র সংগঠনের সাথে কোনো না কোনোভাবে যুক্ত হতে হবেই। একদিকে ঘর ছেড়ে যাওয়া বউয়ের প্রতি ক্ষোভ, অপরদিকে আন্দোলন দমাতে ব্যর্থ হওয়ার দায়ে শেখ হাসিনার কটু কথা, এ দুয়ে মিলে মূলত নূরের উপর ছাত্রলীগের হামলা। নূরের উপর অমানবিক হামলায় সাধারণ মানুষ এতটাই কষ্ট পেয়েছিল যে তারা এক প্রকার কেন্দ্রিয়ে দিয়েছিল। শেখ মুজিবুর রহমান প্লেন থেকে ঢাকায় আসে, আমি ওই সিনটা দেখে জানি
কেন না জানি আমি কেন্দ্রে দিয়েছিলাম, মানে আমার কেমন যে লেগেছে। আমার বয়স হিসাবে আমি বেশি পাকনা পাকনা কথা বলি। ডাকসু নির্বাচনে নূরকে ভিপি প্রার্থী করে 25 জনের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয় সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে। মহাকারচুপির নির্বাচনে ভিপি সহ 2 জনকে বিজয়ী ঘোষণা করা হলে সাধারণ ছাত্রছাত্রী আন্দোলনে নামে। এদিকে বৈঠক চলার সময়ে ক্যাম্পাসে পুনর্নির্বাচনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ নির্বাচন হওয়ার পরও সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে ভিসি চালিয়ে দেন। তখন নূর মিটিমিটি হেসে সায় দেন, কারণ তার প্রয়োজনেরটা হলেই চলবে। শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে একটি বড় নির্বাচন তারা আয়োজন করতে সক্ষম হয়েছে, সব ধরনের সহযোগিতা প্রদান করেছে। নূরের ভাষ্য মতে এই নির্বাচন সকলের কাছে সার্বজনীনভাবে গ্রহণযোগ্য নয় ও শিক্ষার্থীদের বড় অংশ প্রশ্নবিদ্ধ নির্বাচন হিসাবে চিহ্নিত করেছে। এই নির্বাচনটি সকলের কাছে সার্বজনীনভাবে গ্রহণযোগ্য হয়, শিক্ষার্থীদের বড় একটি অংশ এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হিসেবে চিহ্নিত করেছে। এখন প্রশ্ন হলো, প্রশ্নবিদ্ধ নির্বাচনকে নূর কেন বর্জন করলো না, নাকি শুধু ভিপি পদটাই চাই, বাকিরা গোল্লায় যান? কিন্তু সমস্যা হচ্ছে যখন কারচুপির নির্বাচনের বিরুদ্ধে রুখে না দাঁড়িয়ে অসভ্যের মতো সাধারণ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলে একটু আধটু কারচুপি হবেই। নির্বাচন নিয়ে বেশ কিছু ছাত্রের অনেকের, আমারও একটু অনিয়ম চোখে পড়েছে, ত্রুটি চোখে পড়েছে। সামনের নির্বাচনে যেন সেই ত্রুটি অনিয়ম চোখে না পড়ে। 100% পিউরিটি সব কাজে পাওয়া যায় না, কিছু ত্রুটি বিচ্ছু থাকবে, সেটা আমরা ধরে নিয়ে আগে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নূরের বক্তব্যে স্পষ্ট বোঝা যায় এ যেন গাছেরটাও খাবে তলারটাও কুড়াবে। গাছেরটাও খাচ্ছেন, তলেরটাও কুড়াতে। কেউ কেউ মনে করতেছেন যে আমি হয়তো ছাত্রলীগের সাথে মিশে গেছি। যাই হোক, শেখ হাসিনা ডাকলে সাধারণ ছাত্রছাত্রীর মতকে উপেক্ষা করে এক দৌড়ে চলে যান গণভবনে। যেখানে শেখ হাসিনার অত্যাচার নির্যাতনে সাধারণ মানুষ অতিষ্ঠ, সেখানে শেখ হাসিনা নাকি বাংলাদেশকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। আজকে প্রথমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, যার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের একটি রোল মডেল হিসেবে পরিচিত, এবং যিনি লিডারশিপের কারণে আসলে আমরা দেখেছি যে বিশ্বের বড় বড় নেতাদের মাঝে তার স্থান করে নিতে পেরেছে। প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। যাই হোক, শেখ হাসিনার সব দিক নির্দেশনা মানবে বলে স্বীকারও করে নিয়েছেন নুরুল হক নূর। প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনা দিয়েছেন তা মানতে প্রস্তুত নুরুল হক। বৈঠক শেষে নির্বাচিত প্রতিনিধিরা ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। যারা বঙ্গবন্ধুর আদর্শের কথা বলবেন তারা এই জিনিসটা ধারণ করবে। যারা দেশরত্নের শেখ হাসিনার কর্মী হিসেবে পরিচয় দেবেন, তার যে স্লোগান উচ্চ আদর্শ ও সাদামাটা জীবন, এটাই হোক ছাত্র রাজনীতির বৈশিষ্ট্য, এটাও প্রত্যেকে ধারণ করবেন। আমাদের প্রধানমন্ত্রীর একটি বাক্য, এটা শুধু ছাত্রলীগের না, ছাত্র রাজনীতির সকলেরই এই বিষয়টা মনে রাখা উচিত। আমি অনেক কথা বলতে চেয়েছিলাম, আবেগ ভালোবাসায় ভুলে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অবগত আছেন যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আপনি যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন তাদের ল্যাকিংসের কারণে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আপনি তরুণদের পালস বুঝেন, আপনি তরুণদের নিয়ে সেমিনার করেন, লেটস টক করেন। সুতরাং আপনার কাছে আমার কেন যেন মনে হচ্ছে অনেকগুলো ইনফরমেশন গ্যাপের কারণে সঠিক মেসেজটা আপনার কাছে অনেক সময় আসে না। বঙ্গবন্ধুর মধ্যে অনেকে বলে যেটা ছিল তার পুরোটা মনে হয় যে আমাদের নেতৃত্ব পেয়েছেন, আর সেজন্যই তিনি মানুষের মধ্যে এইভাবে একটা স্থান করে নিতে পেরেছেন। শেখ হাসিনার গুণগানও অতিমাত্রায় তেলবাজির কারণে নিজেকে প্রশ্নবিদ্ধ করলেও এক প্রকার দায় সারা বক্তব্য দেন নুরুল। প্রতি মনক্ষুণ্ণ যে আমি সেখানে কেন গেলাম। আমি আমার নীতি আদর্শে চলি, আমার কাছে যেটা ভালো এবং যৌক্তিক মনে হয় আমি সেটা করি। শেখ হাসিনার আদেশ মানবে বলেও 2-1 দিন পর যখন বুঝতে পারলো শেখ হাসিনাকে তেল দিয়ে যতটা না লাভবান হওয়া যায় তার কয়েক হাজার গুণ লাভবান হওয়া যাবে এদেশের মানুষের ইমোশন নিয়ে খেলতে পারলে। তাই তো ছাত্রলীগের সাথে পুনরায় ঘর করার প্রতিশ্রুতি দিলেও শেষমেশ তালাক দিতে বাধ্য হন ছাত্রলীগকে। নূরের দ্বিমুখী আচরণে ছাত্রলীগ ক্ষিপ্র হয়ে নূরের উপর 2য় দফায় হামলা করলে হাসপাতালে ভর্তি হন। ভিপি হওয়ার আগে নূর এক প্রকার অসহায় থাকলেও ভিপি হওয়ার পরে প্রধানমন্ত্রীর মতো ক্ষমতাধর ভাবতে শুরু করেন। ভিপি হওয়ার পরের বা আগের নূরের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা আমি মনে করি বিন্দুমাত্র পার্থক্য নেই। ভিপি হওয়ার পর নিজেকে এতটাই ক্ষমতাধর মনে করেছিলেন যে হাসপাতালে থাকাকালে নার্স স্টাফকে হুকুমের গোলামে পরিণত করেন, যা আমিনুলের এই পোস্ট থেকেই বোঝা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ সমস্ত খরচ বহন করা সত্ত্বেও চিকিৎসার জন্য 10 লক্ষ টাকা লাগবে মর্মে একটা পোস্ট দেয় নুরুল হক নূর। কিন্তু সমস্যা হচ্ছে যখন হাসপাতালের তত্ত্বাবধায়ক আমিনুল নূরের এই প্রতারণার কথা উল্লেখ করে কমেন্টে বিস্তারিত লিখেন, তখন নূর আমিনুলের উপর চড়াও হন। আর এ থেকেই মূলত নূরের নাম হয় বিকাশ নূর।
ছাত্রলীগের নির্যাতনের প্রতিবাদে আন্দোলনে নামলে সান্ত্বনা দেওয়ার জন্য শোভন তাকে বুকে জড়িয়ে নেয়, এ যেন পাছা মেরে সান্ত্বনা দেওয়ার মতো। শোভনের মায়ায় পরে আন্দোলন থেকে সরে আসতে বাধ্য হন বিকাশ নূর। তিনি আমার সিনিয়র এবং আমরা দুজন একই হলের। যেহেতু আমার উপরে হামলা হয়েছে, আমি সেটা ভিসি মহোদয়, প্রক্টর মহোদয় এবং হামলার সাথে যেহেতু যারা ছিল সবাই ছাত্রলীগের ছিল, যেহেতু ছাত্রলীগের এখানে সভাপতি উনি এসেছেন, আমরা দেখতে চাই যে তিনি কি ধরনের ব্যবস্থা নেন। সেই লক্ষ্যে আমি আমার ক্লাস করি। নূরের একটা স্বভাব আছে, যেখানে যায় সেখানেই হাগে। হাঁকতে হাঁকতে পুরো গণ অধিকার পরিষদটা দুর্গন্ধ করে ফেলেছে। যাই হোক, গণ অধিকার পরিষদ গঠনের কাহিনী না বললেই নয়। সেবার এক ঝাঁক শিক্ষিত তরুণ, সাবেক সেনা কর্মকর্তা, জ্ঞানী গুণীজন সংঘবদ্ধ হয়ে দল গঠন করেছিল এই মর্মে, দলের সকল কর্মকাণ্ড গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত হবে, কোনো একক আধিপত্য থাকবে না। সাধারণ মানুষ তাদের আস্থা এই দলটায় রাখলেও তা বেশি দিন টিকে নাই, কারণ সমস্যা অন্য জায়গায়। নূর এই দলকে একক পৈতৃক সম্পত্তি হিসাবে পরিচালনা করতে থাকে। বিভিন্ন মাধ্যম থেকে নূরের কাছে যত টাকার ডোনেশন আসতো তার কোনো হিসেব পরিপূর্ণভাবে দলকে দিতেন না বিকাশ নূর। নুরুল হক নূর তিনি আর্থিকভাবে আজ পর্যন্ত গণ অধিকার পরিষদে কোনো হিসাব দিতে পারেন না। সাধারণ মানুষের প্রত্যাখ্যান করা নির্বাচন আওয়ামী লীগ বৈধতা দেওয়ার জন্য নূরকে দেওয়া হয় এক লোভনীয় অফার। নুরুল হক নূরকে প্রতিমন্ত্রী বানানো হবে, 10 জনকে এমপি বানানো হবে, আর 30 কোটি টাকার একটা আলোচনা হয়েছে। নুরুল হক নূর, তুমি কিন্তু গণবন্ধু হতে পারবা যদি ট্র্যাকে থাকো, আর যদি ট্র্যাকে না থাকো তাহলে হারিয়ে যাবা। তুমি কোনটা করবা, চয়েস ইজ ইয়োর্স। যাই হোক, জনবিচ্ছিন্ন নির্বাচনের লোভ সামলাতে না পারলেও অন্য নেতাকর্মীরা জনগণের পালস বুঝে ঠিকই প্রত্যাখ্যান করেছিল। কিছু বুঝে ওঠার আগেই শোনা যায় মোসাদের সাথে নূরের এক গোপন বৈঠকের আলাপ। মেহেদী এন্ড সাফাদির সাথে আমার মিটিং হয়েছে, আমার বৈঠক হয়েছে, আমার কথা হয়েছে, আমার আলোচনা হয়েছে। তো তাতে কি হয়েছে? সকল তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও চোখে চোখ রেখে মিথ্যে বলেই যাচ্ছে বিকাশ নূর। এগুলো নিজে আমাদের পার্টি মিটিংয়ে স্বীকার করেছে। উনি এখনো ফিল করছে চোখে চোখে মিথ্যা কথা বলে বেঁচে যাবেন। সেখানে গিয়েছে এবং তার কিছু প্রত্যক্ষদর্শী আছে, তারাও স্টেটমেন্ট দিচ্ছে। নূর কিছু মানুষের সাথে কানে কথা বলেছে, সেই অডিওগুলো ভাইরাল হয়েছে। সেখান থেকে বাঁচার জন্য ভারতীয় হাইকমিশনে যাওয়া, রয়ের কাছে ধর্ণা দেওয়া, এগুলো একটার সাথে একটা কানেক্টেড। যাই হোক, অর্থের কেলেঙ্কারি সহ নানা নীতি বহির্ভূত কাজের জন্য নূরকে উপদেশ হিসেবে বলা হলো, আপনি এই দল ছেড়ে চলে গিয়ে এই দলটার প্রতি মানুষের যে আবেগ ভালোবাসা জন্মেছে তা রক্ষা করুন। আপনি যদি দলকে ভালোবাসতেন, এই দল ছেড়ে চলে যেতেন। যে আমি খারাপ, আমি অন্যায় করছি, কিছু যুবক আছে, তরুণ আছে সারা বাংলাদেশে, তারা তো স্বপ্ন দেখে, তাদের স্বপ্নটা বেঁচে থাকুক। কিন্তু পৈতৃক সম্পত্তি মনে করা দল ছেড়ে যাওয়ার পাত্র নুরুল হক নূর নয়, তা হয়তো অনেকেই বুঝতে পেরেছিলেন। তাই তো তিনি বলেছিলেন, আমার কাউকে দরকার নাই, 2-4 জন থাকলেই চলবে। এই পার্টিটাকে তার দরকার, এই ধরনের বলে যে আমার সবাইকে দরকার নাই, 5 জন আমার সঙ্গে থাকলে 5 জনকে নিয়ে আমি রাজনীতি করব। দোষী সাব্যস্ত করে নূরকে বহিষ্কার করা হলেও উল্টো রাশেদ সহ কিছু পাচাটা নিয়ে লোভ দেখানো কাউন্সিল করে নিজে হয়ে যান দলের সভাপতি ও রাশেদকে করা হয় সাধারণ সম্পাদক। মূলত গণ অধিকার পরিষদের অফিস ছিল মশিউজ্জামান মালিকানাধীন মিজান টাওয়ারে। দলের একজন নেতা হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকে 17 মাস ধরে অফিস বাবদ ভাড়া বকেয়া রাখেন মশিউজ্জামান। 17 মাস ধরে গণ অধিকার পরিষদের অফিস ভাড়া দেন না নুরুল হক নূর। কিন্তু নূরের প্রতারণায় কষ্ট পেয়ে ভাড়ার জন্য অফিসের তালা দিতে বাধ্য হন মশিউজ্জামান। আর সেখানেই বাদে বিপত্তি। নুরু তার দল বল নিয়ে সন্ত্রাসী কায়দায় হামলা করে অফিস দখলের চেষ্টা করে। যেরকম ভয়ঙ্কর রূপে আসেন, তখন আমি পল্টন থানাকে বারে বারে ফোন করার পরে একসময় পুলিশ আসে। কিছুক্ষণ পর আসে পুলিশের বাড়তি দল। ভবনের ভেতর থেকে সবাইকে বের করে দেয়া হয়। আওয়ামী লীগ তাদের মিশন হিসেবে গণ অধিকার পরিষদ ভাঙতে পারার পর নূরকে দেওয়া লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করলে নূর এক প্রকার অসহায় হয়ে পড়ে। নুরুল হক নূর বিদ্যমান রাজনীতিতে অবিশ্বাসের জন্ম দিয়েছেন, সন্দেহের জন্ম দিয়েছেন। তো বিশ্বাস মানুষের ভেঙে গেছে। মূলত আওয়ামী লীগের টার্গেট ছিল গণ অধিকার পরিষদ ভেঙে টুকরো টুকরো করা। এই সংগঠনের আমি একজন শীর্ষ নেতা ছিলাম, আমার বিপদে আমার সংগঠনের একজন নেতা লক্ষ লক্ষ টাকা আমার ফ্যামিলির কাছ থেকে নিয়ে লোপাট করলো, তার বিচারটা পর্যন্ত গণ অধিকার পরিষদ করতে পারেনি। কথা হচ্ছে, যে দল থেকে এক সময়ের সহযোদ্ধা সঠিক বিচার না পেলে ভবিষ্যতে সাধারণ মানুষ কি যে বিচার পাবে তা তো সবারই অবগত আছে। কতগুলো ছেলে ছাত্র অধিকার পরিষদ করে, তার মধ্যে মোস্ট পপুলার ছেলেটির নাম ছিল মশিউর রহমান। মশিউরকে কন্ট্রোল করা যাবে না, হাতের পুতুল বানানো যাবে না, সুতরাং মশিউরকে ছাত্র অধিকার পরিষদের দায়িত্ব দেওয়া যাবে না। সেই ভাবনা থেকে যদি মশিউর ছাত্র অধিকার পরিষদের নির্বাচন করে, তাহলে ছাত্র অধিকার পরিষদের সভাপতি হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং প্রবল। সেই জায়গায় মশিউর যাতে করে ছাত্র অধিকার পরিষদের নির্বাচন করতে না পারে, সেই জন্য সেই সময়ে
নুরুল হক নূর এবং রাশেদ খান, তার সাথে ছিল ফারুক হাসান। এই তিনজন ব্যক্তি মিলে সেই সময় একটা আইন প্রণয়ন করে যে ন্যূনতম অনার্স পাস না করা পর্যন্ত কেউ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক এই 3 পদে নির্বাচন করতে পারবে না। মূলত নূরের টার্গেট ছিল দলে এমন কেউ না থাকুক যারা নূরের পাচাটার পরিবর্তে নূরের অনিয়মের বিরুদ্ধে কথা বলতে পারে। ন্যূনতম অনার্স পাস না করলে ছাত্র অধিকার পরিষদের কেউ সভাপতি পদে ক্যান্ডিডেট হতে পারবে না, এই ধরনের একটা কন্ডিশন দিয়ে সেই সময় মশিউরকে ছাত্র অধিকার পরিষদ থেকে মাইনাস করা হয়। আর তাই তো মশিউরকেও গণ অধিকার পরিষদ থেকে মাইনাস করা হয়। এই দলটা জনমানুষের দল নয়, বরং এটা নূরের পৈতৃক সম্পত্তি, যেখান থেকে সে টাকার পাহাড় গড়তে পারবে। নিজের স্বার্থ হাসিল হয়নি বিদায় গণতন্ত্র মঞ্চ ভেঙে চলে আসেন স্বার্থপর নুরুল হক নূর ওরফে বিকাশ নুরা। ওনারা তখন একটা অভিযোগ তুলবার চেষ্টা করেছেন যে তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। মূল্যায়ন মানে তারা বোঝাতে চাইতেন যে তারা যে বড় নেতা, এটা আমাদেরকে ফোকাস করতে হবে। আর এভাবেই গণমানুষের দল একক ব্যক্তিকেন্দ্রিক হয়ে যায় তেলবাজ নুরুল হক নূরের জন্য।